সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার যে স্ট্রাগল করেছে, যেভাবে ম্যাচের মানে কঠিন কঠিন সিচুয়েশন গুলো পার করেছে, যেভাবে সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনাকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেখানে আর্জেন্টিনার যে খেলার মান সেটা থেকে কোনোভাবেই বলতে পারা যায় না যে আর্জেন্টিনা খুব ভালো মানের ফুটবলটা খেলেছে। কিন্তু স্কোর লাইনের দিকে যদি আমরা তাকাই, যদি 3-1 ব্যবধানটা দেখি, হয়তোবা মনে করতে পারি যে না, আর্জেন্টিনা খুব ভালো খেলেছে। কিন্তু যারা ম্যাচটি দেখেননি বা যারা দেখেছেন তারা ভালো করেই জানেন যে ম্যাচটা কতটা কঠিন ছিল আর্জেন্টিনার জন্য। এবং আর্জেন্টিনার জন্য নকআউট পর্বের প্রত্যেকটি ম্যাচ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ড। এবং সেখানে 10 মিনিটেই কিন্তু আর্জেন্টিনা এগিয়ে যায় ম্যাক অ্যালিস্টারের গোলে। সেখানে মেসির দুর্দান্ত একটা কর্নার থেকে গোলটা আদায় করে নেন। এবং সেইখানে মেসির বিশ্বকাপের 10ম অ্যাসিস্ট। তো মেসি তার জায়গা থেকে 39 বছর বয়সেও যেভাবে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন, যেভাবে 120 মিনিট পর্যন্ত পুরো মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন, মেসিকে আপনি, যদি আপনি আর্জেন্টিনা ভক্ত নাও হয়ে থাকেন, মেসিকে নিয়ে আপনার নির্দ্বিধায় প্রশংসা করতে হবে। এটা আপনার কোনো অপশন থাকবে না যদি আপনি ফুটবলটা বুঝে থাকেন এবং ফুটবলটাকে ভালোবেসে থাকেন। একদিকে নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে, আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড, একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। ফাইনালের আগেই যেন আরেকটা ফাইনাল। এই ইংল্যান্ড আর্জেন্টিনা শুধু মাঠ না, মাঠের বাইরেও কিন্তু তাদের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। এবং 1986 সালে যদি দেখি, ইংল্যান্ডের সাথে ম্যাচের যে একটা বিতর্কের জায়গা ছিল, ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়া, তো সবকিছু মিলে এই ম্যাচটা অনেক শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ হবে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে। কিন্তু সুইজারল্যান্ডের সাথে যেভাবে আর্জেন্টিনা তাদের ফুটবলটা শো করলো, সেটা খুব বেশি প্রশংসা করা না গেলেও, কিন্তু যেভাবে আর্জেন্টিনা কামব্যাক করেছে, যেভাবে লড়াই করে নিজের স্নায়ুচাপটাকে ধরে রেখে রিদমে ছিল, মোমেন্টামটাকে ব্যাক করেছে, সেটা কিন্তু সত্যি আর্জেন্টিনাকে আপনি প্রশংসা না করে পারবেন না। 10 মিনিটে এগিয়ে যাওয়ার পরে যখন টানা লম্বা একটা সময় সুইজারল্যান্ডের একের পর এক আক্রমণ, এমিলিয়ানো মার্টিনেসকে চাপে ফেলানো, আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলানো, বল পজিশনে সুইজারল্যান্ড এগিয়ে, কিন্তু কাজের কাজটা করতে পারতেছেন না আলমাদা, মেসি, রোমেরোরা। সেখানে তাদেরকে আলাদা পরীক্ষার মধ্যে ফেলতেছে গ্রেগর কোবেল। তো সবকিছু মিলে দুর্দান্ত একটা ম্যাচ ছিল। 1-0 ব্যবধানে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কিন্তু 67তম মিনিটে এগিয়ে যায় কিন্তু সুইজারল্যান্ড। সেখানে যদি আমরা দেখি, এন্দো এর দুর্দান্ত একটা গোল ছিল, কিন্তু সেই গোলেরতে সমতায় ফেরেন কিন্তু সুইজারল্যান্ড। তারপরে 72 মিনিটে যে নাটকীয়তাটা মঞ্চায়িত হয়, আপনার আর্জেন্টিনা জিতবে কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, আর্জেন্টিনার যারা ফ্যান না বা আর্জেন্টিনা যারা পছন্দ করেন না তারা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করবে না, এমনটা কি করে হয়? সেটা তো হতেই হবে। খেলা, বিতর্কটাও তো খেলার গিয়ে একটা অংশ। কন্ট্রোভার্সি তৈরির যে অন্যতম একটা যে চিত্র, সেটাই কিন্তু ফুটে উঠে। এবং সেখানে পারদেশকে যেভাবে ব্রিল অ্যাম্বোলোকে ফাউল করে বসে, যে ফাউলটাতে দেখে মনে হচ্ছিল যে অ্যাম্বোলো খুব গড়াগড়ি খাচ্ছিলেন, একটা জাম করে। বলতে গেলে সুইজারল্যান্ডের এক্স ফ্যাক্টর এবং গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় কিন্তু ব্রিল অ্যাম্বোলো। তো প্রথমার্ধের দিকে তিনি একটা হলুদ কার্ড পেয়েছিলেন, তারপরে দ্বিতীয়ার্ধে যখন 72 মিনিটে তিনি দ্বিতীয় হলুদ কার্ডটা, কিন্তু পারদেশকে হলুদ কার্ডটা দেওয়া হয়েছে ব্রিল অ্যাম্বোলোকে ফাউল করার কারণে। যখন আবার ভিআর চেক করে যখন দেখা হলো যে এই ব্রিল অ্যাম্বোলো এইটা একটু বেশি ডাইভ করেছে, পারদেশের শরীরের সাথে কোনোভাবেই সেটা কন্ট্যাক্ট হয়নি, এবং সেখানে পারদেশ কোনোভাবেই ব্রিল অ্যাম্বোলোকে এই গুরুতর ফাউল করেনি। তো এই কারণেই ব্রিল অ্যাম্বোলোকে সেই পারদেশের হলুদ কার্ডটা কনভার্ট হয়ে ইউটার্ন হয়ে তখন বিল অ্যাম্বোলোকে দেওয়া হয়। এবং তখন বিল অ্যাম্বোলো দুটো হলুদ কার্ডের কারণে লাল কার্ডে কনভার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। তো এরকম একটা পজিশনে বিল অ্যাম্বোলোর মাথায় আনা উচিত ছিল যে তিনি একটা হলুদ কার্ড পেয়েছেন, তো এমন কোনো কিছু মানে খেলার নিয়মের বাইরে করা যাবে না বা নিয়ম বহির্ভূত করা যাবে না, যেটা তার আরেকটি হলুদ কার্ডকে নিয়ে আসে। কিন্তু তিনি রিস্ক জোনে পড়ে যান না, শুধু তার দলকে রিস্ক জোনে ফেলে যান। এবং সেটা অবশ্যই সুইজারল্যান্ডের খেলোয়াড়রা তাকে দায়ী করতেই পারে, কারণ তিনি কেন এতটা মানে অ্যাক্টিং করতে গেলেন। ক্রিকেটের ভাষায় যদি আমরা দেখি, একজন ফিল্ডার যখন ফেক
হচ্ছে অ্যাক্টিং করে, বল না পেয়েও যদি আপনার দুইজন ব্যাটসম্যানের স্ট্রাইক রোটেটের সময় থ্রো করার অ্যাক্টিং করে, তখন তাকে জরিমানা করা হয়, 5 রান একটা জরিমানা হতে পারে। তো সেরকম এটা ফুটবলের ক্ষেত্রে এ ধরনের নিয়ম রয়েছে। তো সেই দিক থেকে বিল্যাম্বলোকে যখন লাল কার্ড দেওয়া হলো, তারপরে 10 জনের সুইজারল্যান্ড পরিণত হলো। কিন্তু 10 জনের সুইজারল্যান্ডকেও কিন্তু খুব বেশি পরীক্ষার মুখে ফেলতে পারেনি আর্জেন্টিনা। খুব একের পরে আক্রমণ চালিয়েছে, কিন্তু দুর্ভেদ্য দুর্গের মতো দাঁড়িয়েছিল সুইজারল্যান্ডের 10 জন, সেই ডিফেন্স করেছিল। তারপরে একটা সময় যখন ম্যাচ অতিরিক্ত সময় গড়ায় 110তম মিনিটে, যখন ম্যানুয়েল লোপেজকে হচ্ছে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়, ম্যানুয়েল লোপেজ যেভাবে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেন হচ্ছে হুলিয়ান আলভারেজকে, এবং আলভারেজ দীর্ঘদিন পরে বলতে গেলে মানে গোল পাননি, এবং দীর্ঘদিন পরে তিনি যেভাবে একটা দুর্দান্ত গোল করলেন, 2026 বিশ্বকাপের সেরা গোল আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এবং ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শট করে যেভাবে গোল করলেন, এবং কোবেল সেটাকে একদম মানে নাগালের বাইরেই, মানে সেটা ক্যাচ করার মতো কোনো পজিশন ছিল না। বলতে গেলে বলটার গতি কিন্তু ছিল প্রায় 90 কিলোমিটার/আওয়ার। তো সবকিছু মিলে দ্বিতীয় গোল যখন করে লিড নিল আর্জেন্টিনা, তখন মনে হচ্ছিল যে আর্জেন্টিনা মনে হয় এই লিডটা ধরে রাখবে, এবং সেটাই করেছিল। এবং শেষ দিকে 120 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ আবার একটি গোল করলেন, এবং 3-1 ব্যবধানে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করলো। এবং পুরো ম্যাচে মেসি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, মেসি যেভাবে এক একটা করে গোলের সুযোগ তৈরি করেছেন, 39 বছরের বয়সেও যেভাবে দাপিয়ে বেরিয়েছেন, মেসির প্রশংসা আপনার করতে হবে। অভিনন্দন আর্জেন্টিনা, এবং দুর্দান্ত খেলে আর্জেন্টিনা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এখানে আপনি আর্জেন্টিনার সমালোচনা করতেই পারেন, কিন্তু আর্জেন্টিনার প্রতিটা গোলের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনার প্রশংসা করতে হবে।